একটা বড় ধরনের কিছু ঘটনা ঘটতে চলেছে বিভিন্ন সূত্র থেকে, এবং বাংলাদেশ থেকে যে খবরগুলো আমরা পাচ্ছি, সামরিক বাহিনী একটা অভ্যুত্থান হতে পারে। ভারতের সামনে নতজানু হতেই হবে পাকিস্তানকে, মানে এটা শুধু সময়ের অপেক্ষা। এবং ইতিহাসের পাতায় বা ভূগোলের পাতায় ভবিষ্যতে ছাত্রছাত্রীদের খুঁজে বার করতে হবে পাকিস্তান বলে রাষ্ট্রটা কোথায় ছিল। হ্যাঁ, সেটা তো নিঃসন্দেহে। ভারত, আমি তো বললাম, ভারত এখন বিশ্বগুরুর পর্যায়ে চলে গেছে। ভারতের সঙ্গে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলো রয়েছে। আমেরিকা এই পৃথিবীর একমাত্র রাষ্ট্র নয়, এটা আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের একটা ইনসিকিউরিটি কাজ করছে। মোহাম্মদ ইউনূস কি দায় এড়িয়ে পালাতে চাইছেন? কি বলবেন, কি মনে হয় আপনার? দেখুন, গতকালই আমি একটি চ্যানেলে এবং আজকেও এক চ্যানেলে বলছিলাম যে মোহাম্মদ ইউনূস অত্যন্ত ধূর্ত ব্যক্তি। উনি যে এই পদত্যাগের, এটা একটা নাটক। উনি আদৌ কি পদত্যাগ করবেন বলে আমার এক্ষুনি মনে হচ্ছে না। তবে এটা ঘটনা যে উনি চাপের মধ্যে রয়েছেন। যারা নাটক করেন বা যারা ধূর্ত মানুষ, তারাও তো চাপে পড়েন। উনি একটা ভয়ঙ্কর চাপের মধ্যে রয়েছেন। তো আমার এরকম মনে হচ্ছে না যে উনি এক্ষুনি স্ব ইচ্ছায় উনি পদত্যাগ করবেন। তবে হতে পারে বাংলাদেশে খুব তাড়াতাড়ি, মেবি ইন নেক্সট 48 আওয়ার্স, একটা বড় ধরনের কিছু ঘটনা ঘটতে চলেছে বিভিন্ন সূত্র থেকে, এবং বাংলাদেশ থেকে যে খবরগুলো আমরা পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ সম্ভবত একটা গৃহযুদ্ধের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে। তো এইবার এই গৃহযুদ্ধটাকে যদি ঠেকাতে হয়, ইতিহাস ঐতিহ্য অনুযায়ী সেখানে বোধহয় সম্ভবত সামরিক বাহিনী একটা অভ্যুত্থান হতে পারে। তার অনেকগুলো কারণ রয়েছে, আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু এটা ঘটনা যে সাধারণ মানুষ, যেটা তুমি বললে, সাধারণ মানুষ পাকিস্তানের দিকে ফোকাস করছিল। আমরা কিন্তু একই সঙ্গে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ তিনটে রাষ্ট্রের ওপরে কিন্তু আমরা ফোকাস খুব রেখেছিলাম। পাকিস্তান নিয়ে তো অবভিয়াস কারণ, বাংলাদেশের যা ঘটনা পরম্পরা চলছে সেটাকে অগ্রাহ্য করার কোনো জায়গা নেই, সেদিকেও ভারত সরকারেরও নজর রয়েছিল, আমরাও নজর রাখছিলাম। এবং ভারতবর্ষের বিশেষ করে পূর্ব প্রান্তর দিকে আমাদের একটা নজর রয়েছে, কারণ ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতেও ভারত বা পাকিস্তানের বা ভারত বাংলাদেশের সম্পর্ক যেদিকে যাচ্ছে বা গেছে, তার কোনো বড় সাংঘাতিক অভিঘাত না হলেও পূর্ব প্রান্তে, পশ্চিম প্রান্তে যেমন কাশ্মীরের উপর অভিঘাত দেখা যাচ্ছে, একটা অভিঘাত হবার সমূহ সম্ভাবনা রয়েছে। তো এটাই হচ্ছে এখন ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে একটা ব্যাপার, যেদিকে তীক্ষ্ণ নজর রেখেছে পশ্চিমবঙ্গ সরকারের উপর, বা পশ্চিমবঙ্গের উপরও নজর রেখেছে ভারত সরকার। দেখা যাক কি হতে চলেছে। হুম। বাংলাদেশের যেটা মানে এখন বোঝা যাচ্ছে যে বাংলাদেশে পাকিস্তানপন্থী এবং চীনপন্থী নীতি, যেটা বাংলাদেশের বর্তমান সরকার বলা উচিত নয়, কিন্তু সে সেনাপ্রধান সেক্ষেত্রে স্পষ্ট করে দিয়েছেন যে এই যে নীতিটা, সেটাকে তারা পছন্দ করছেন না। অন্যদিকে বিএনপিও চাপ দিচ্ছে একটা ইলেকশনের জন্য, এবং অন্যান্য জায়গায় নিজেদের অন্যান্য দলগুলো যারা আছে তারাও খুব একটা সন্তুষ্ট নয়, এবং ঘর থেকেও একেবারে সমর্থন পাচ্ছেন না। এই পরিস্থিতির চাপে পড়েই কি ইউনূস সরে যেতে চাইছেন? দেখো, বাংলাদেশের পরিস্থিতিটা কিন্তু পাকিস্তানের থেকে অনেক বেশি জটিল। পাকিস্তান ভারতের সঙ্গে যে মিস অ্যাডভেঞ্চারটা করেছিল, সেটা বেসিক্যালি আসিম মুনিরের মিস অ্যাডভেঞ্চার ছিল, আইএসআই এর মিস অ্যাডভেঞ্চার ছিল পেহেলগাম। তাতে পাকিস্তান বৃহত্তর ভাবে জড়িয়ে পড়ে, কিন্তু তাতে বৃহত্তর পাকিস্তানের যে জনগণ, তাদের কোনো ভূমিকা খুব একটা ছিল না। পাকিস্তানের আলাদা সমস্যা, বালুচিস্তান নিয়ে সমস্যা, খাইবার পাখতুনখোয়া নিয়ে সমস্যা, শাহবাজ শরীফের সমস্যা। বাট ওরা শাহবাজ শরীফ এবং আসিম মুনির এটা জড়িয়ে পড়ে, বেসিক্যালি শাহবাজ শরীফ বা পাকিস্তান সরকার জড়িয়ে পড়ে এই আসিম মুনিরের এই পেহেলগামের মিস অ্যাডভেঞ্চারের, এবং তার শিক্ষা তারা পেয়েছে। বাংলাদেশের সমস্যাটা কিন্তু অনেক জটিল, যেটা তুমি বললে যে এই ইউনূস, তিনি একই সঙ্গে তিনটি রাষ্ট্রের সঙ্গে কিন্তু খেলা করছেন, এবং এর দাম ওনাকে দিতে হবে, অচিরে দিতে হবে। তিনটি রাষ্ট্র স্টেটলেস ফ্যাক্টর যেটা হচ্ছে জিহাদিরা। উনি চীনের সঙ্গেও একই সঙ্গে উনি বার্তালাপ চালাচ্ছেন, চীনের সঙ্গে স্বার্থ রক্ষার চেষ্টা করছেন।
পাকিস্তানের অঙ্গুলি হেলনে চলছেন, আইএসআই এর সঙ্গে উনি একটা যোগাযোগ রেখে তো চলেছেনই, সেটা দেখা যাচ্ছে। এবং আমেরিকার সঙ্গে তারা রীতিমতো ওই সেন্ট স্টিফেন আইল্যান্ডটাকে নিয়ে চলছে, এবং করিডোর, যেটা চট্টগ্রামের করিডোর, সেটা নিয়ে সমস্যা চলছে। ইন্টারনাল পলিটিক্সে যদি দেখো, তাহলে ইন্টারনাল পলিটিক্সে কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে একটা অদ্ভুত জায়গায় রয়েছে। আওয়ামী লীগ কিন্তু ধীরে ধীরে দানা বাঁধছে, কিন্তু আওয়ামী লীগ এখনো সেরকম ভাবে আগ্রাসী মনোভাব নিয়ে রাস্তায় নামেনি। এই 5ই আগস্টের ঘটনার পর দুর্ভাগ্যজনক ভাবে হলেও এই 7-8 মাসে কিন্তু আওয়ামী লীগ কিন্তু এখনো ঘুরে দাঁড়ায়নি, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বিএনপি তারা সরাসরি কিন্তু ইউনূসের বিরুদ্ধে চলে গিয়েছে, কারণ তারা একটা এন্ড অফ দ্য ডে ডেমোক্রেটিক পার্টি, এবং তারা জানে যে যদি এরকম ভাবে ঘটনা চলতে থাকে তাহলে আমরা এই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে সরকারের ক্ষমতায় খুব তাড়াতাড়ি আসতে পারবো না, আমাদের ক্যাডারদেরও আমরা কন্ট্রোল করতে পারবো না। অপোজিট সাইডে যদি তুমি দেখো যে এই যে হিজবুত তাহরির, জামাত, এই যে অর্গানাইজেশন গুলো রয়েছে, হিফাজত, এরা সন্ত্রাসবাদী সংগঠন, এদের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক নেই, এদের অ্যাকাউন্টেবিলিটি বলে কিছু নেই, এবং তারাও জানে যত দেরি হবে আমাদের পক্ষে মুশকিল হবে। ভারত পাকিস্তানের সঙ্গে যা সংঘাতের সিচুয়েশন ছিল সেটাকে ভারত গুছিয়ে নিয়েছে। এবার ভারত যদি এবার ফোকাস করে বাংলাদেশে, আমাদের সমস্যা হবে, কারণ ভারত দে ক্যানট অ্যাফোর্ড অ্যানাদার পাকিস্তান ইন দ্য ইস্টার্ন পার্ট। ভারত হয়তো একটা জায়গাতে এসে হস্তক্ষেপ করবে। সেজন্য হিফাজত, হিজবুত তাহরির বা জামাত বা এই আনসারুল্লাহ বাংলা যে সরাসরি সন্ত্রাসবাদী সংগঠনগুলো, সেগুলো ভয়ঙ্কর প্রেসার দিচ্ছে ইউনূসকে, যেটা আমি বারবার বলেছি যে ইউনূস একটা বাঘের পিঠে সওয়ারি হয়েছে। আর এই রক্ত ফেকো নরখাদক বাঘ, তার নাম হচ্ছে জিহাদ, এই জিহাদিদের পিঠ থেকে নামতে পারবেন না, নামতে গেলে ওনাকেই এই বাঘ খেয়ে ফেলবে। তো ইউনূস একটা সমস্যায় রয়েছে, কিন্তু তা সত্ত্বেও যে ধূর্ত মানুষ, সে ধূর্তামিটা খুব একটা ছেড়ে দেয় না, সে শেষ মুহূর্ত অব্দি লড়াই করার চেষ্টা করছে। দেখা যাক ঘটনা পরম্পরা কোন দিকে যায়। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে শেখ হাসিনার প্রসঙ্গ আবার চলে আসছে, যে শেখ হাসিনা যখন ছেড়ে মানে বাংলাদেশ থেকে বেরিয়ে গেছিলেন, তখন আমরা দেখেছিলাম যে কিভাবে গণভবন লুটপাট হয়েছিল, কিভাবে তার অন্তর্বাস থেকে শুরু করে তার বাড়ির জানলা দরজা পর্যন্ত খুলে নিয়ে গেছিল বাংলাদেশের উন্মত্ত জনতা। সেখানে দাঁড়িয়ে এখন প্রশ্ন বেশ কয়েকটা দানা বাঁধছে যে এই সেনা প্রধানের পেছনে কি তাহলে ভারত রয়েছে? কারণ এই যে সেনা প্রধান, তিনি কিন্তু কোনো সম্পর্কের হিসেবে আমাদের শেখ হাসিনার একজন সম্বন্ধী হন, শেখ হাসিনার কোন একজন সম্পর্কিত কেউ হন, যার ফলে ভারত শেখ হাসিনাকে যদি বাংলাদেশে নতুন করে প্রমোট করতে পারে, তাহলে বাংলাদেশের যে রিমোটটা সেটা অনেকটা আবার ভারতের হাতে আসবে, যেটা ইউনূসের আমলে এই মুহূর্তে পুরোপুরি বিরুদ্ধে রয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ইউনূস কি তাহলে ভয় পাচ্ছেন যে এরকম কিছু ঘটতে পারে, এবং তারপরে ইউনূসের জামা কাপড় নিয়ে বাংলাদেশের লোকজন ট্রফির মতো ওড়াবে, এরকমও কি ভয় থাকতে পারে? কি মনে হয়? দেখো, আমি এই কথাটা সহমত হতে পারি। নাগরিক হিসাবে আমি এটা বলতেও পারি না যে ভারতের হাতে রিমোট থাকবে। ভারত কোনোদিনই বাংলাদেশের রিমোট হাতে নেয়নি। তবে নিশ্চিতভাবে যেহেতু ভারতের একটা বড় সীমান্ত বাংলাদেশের সঙ্গে জুড়ে রয়েছে, এবং তার সঙ্গে রাষ্ট্রীয় সুরক্ষার একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এর মধ্যে ইনভলভ, বাংলাদেশে মৌলবাদী শক্তি, সন্ত্রাসবাদী বা জিহাদিরা সাংঘাতিকভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, যেটা শেখ হাসিনা বাজারের আমলে অনেকটাই কন্ট্রোলে ছিল, নিয়ন্ত্রণে ছিল। তারা কিন্তু এখন খোলাখুলি সামনে চলে আসছে, যেটা আমরা, তুমি বলছিলে 5ই আগস্ট আমরা দেখেছি ওই আক্রমণগুলো, ওইরকম ভাবে মানুষকে মেরে ফ্লাইওভার থেকে উল্টো লটকিয়ে দেওয়া, এগুলো একদম পরিষ্কার, মানে তালিবানরাও এই জিনিস করেছে। তো সেম, মানে ওই মোডাস অপারেন্ডি সেম, যেটা আমরা দেখেছি 5ই আগস্ট। এবং তখন আমি বারবার কিন্তু বলেছিলাম যে এটা ছাত্রদের আন্দোলন নয়, ছাত্ররা এরকম ভাবে আন্দোলন করে না। এবং পরিষ্কার বোঝা যাচ্ছিল যেরকম ভাবে ঘটনাগুলো ঘটছিল তার পেছনে সন্ত্রাসবাদী জিহাদিরা রয়েছে, আতঙ্ক সৃষ্টি করা। ছাত্রদের অভিযোগ থাকতে পারে, ছাত্ররা ক্ষুব্ধ হতে পারে, তাদের ক্রোধের একটা বহিঃপ্রকাশ হতে পারে, কিছু গাড়ি জ্বালিয়ে দিল, সেটা হতে পারে। প্রধানমন্ত্রী বাসভবনের লুটপাট, এটা এক্স্যাক্টলি সেম জিনিস আমরা তালিবান আমলে দেখেছি, যখন তালিবান সেকেন্ড টাইম ফিরে আসে আফগানিস্তানে। তো এখন এই পরিস্থিতিতে ভারত নজর রাখছে, ভারত রিমোটের ব্যাপারে বিশ্বাস করে না।
ভারত নজর রাখছে, কারণ ভারত নিশ্চয়ই চাইবে যে পূর্ব প্রান্তে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি রাষ্ট্র থাকুক, যারা সন্ত্রাসবাদ বা জিহাদের জন্য তারা লড়াইটা চালিয়ে যাবে। সেটা ভারত দেখছে। দীপাঞ্জন দা, আমরা দেখলাম কিছুদিনের মধ্যেই যে কক্সবাজারে আমেরিকান সেনা এবং বেশ কিছু ছবি ছড়িয়ে গেছে যে বাংলাদেশি নৌসেনা এবং আমেরিকান আমেরিকান নৌসেনা তারা একসঙ্গে যৌথ মহড়া দিচ্ছে। এখন আমরা জানতাম যে যখন শেখ হাসিনা ওয়াজেদ ছিলেন তখন তিনি কোনো মতেই আমেরিকাকে সেন্ট মার্টিন আইল্যান্ডটা দিতে চাননি, এবং এখন হঠাৎ করে এই সেনাদের মানে আমেরিকান সেনাদের এখানে উপস্থিতি, এটা থেকে একটা প্রশ্ন মানুষের মনে জাগছে যে এই এই যে গণ অভ্যুত্থান হলো, শেখ হাসিনাকে যে সরানোর জন্য একটা গণ অভ্যুত্থান হলো, এটা আমেরিকারই মানে মস্তিষ্ক প্রসূত ছিল, আমেরিকার ইনফ্লুয়েন্সে এই ঘটনা ঘটেছে। এবং এখন এই কারণেই যেহেতু হাসিনা দেশ ছেড়েছেন, এখন সেই জন্য কক্সবাজারে আমেরিকান সেনাদের এত আধিপত্য, কারণ তারা খুব তাড়াতাড়ি দখল নেবে হচ্ছে এই আইল্যান্ড। এবং অন্যদিকে ইউনুস কিন্তু বারবার বারণ করছেন সেনাবাহিনীকে রাজনৈতিক বিষয়ে নাক গলাতে, অথচ মানে সেনাবাহিনী কিন্তু চাইছে না যে কক্সবাজারের মানে আমেরিকান সেনা যারা রয়েছেন তারা এই আইল্যান্ডটা তারা কিন্তু তাদের হাতে চলে যাক। তো সেক্ষেত্রে ইউনুসের বারণ কি এরা মানবে, সেনা মানবে? দেখো, একটা কথা তো পরিষ্কার, যেটা আমি বললাম, যে ইউনুস কিন্তু একই সঙ্গে পাকিস্তান, আমেরিকা, চীন, তিনজনের তিনটে রাষ্ট্রের সঙ্গে ব্যালেন্স করার চেষ্টা করছে, যেটা হবে না, পারবে না। কারণ এই সেন্ট মার্টিনের জন্য নজরটা কিন্তু চীনেরও রয়েছে। চীনও বহুদিন ধরে চেষ্টা করছে। এখন জো বাইডেনের আমলে যে পাকিস্তানের এবং জো বাইডেনের আমেরিকার ডিপ-স্টেট, তারা কিন্তু বাংলাদেশে ওই অভ্যুত্থানটা ঘটিয়েছিল, এবং সেখানে খুব লেভেল হেডেড হয়ে কিন্তু ওয়াকিরুজ্জামান কিন্তু কিছু সিদ্ধান্ত নেন, না হলে হয়তো শেখ হাসিনা ওয়াজেদকে আমরা সেদিনই হারিয়ে ফেলতাম। সেটা হয়নি। এবার যেখানে ইউনুস বলছে যে বাংলাদেশের সামরিক বাহিনী যেন রাজনীতিতে না জড়িয়ে পড়ে, কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনী তো রাজনীতিতে জড়াচ্ছে না। সেন্ট স্টিফেন বা ওই কক্সবাজারের করিডোর, সেগুলো আমেরিকাকে দেওয়ার যে ভাবনা চিন্তা করছে ইউনুস, এটা তো মিলিটারি ডিসকাশন, এবং মিলিটারি সাবজেক্টে তো জেনারেল ওয়াকারুজ্জামান নিশ্চয়ই তার মতামত রাখবেন, এতে কোনো সন্দেহ নেই। যেখানে দেশের গণতান্ত্রিক পরিকাঠামো বলে কিছু নেই, একটা জোর জবরদস্তি একটা উপদেষ্টা পরিষদ এসে তারা চালাচ্ছে সব দেশ, তাদের তো গণতান্ত্রিক নৈতিকতা বলে কিছু নেই। সেখানে ইউনুস যেটা করছে সেটা দেশের পক্ষে ক্ষতিকর, কারণ এটা ঘটনা চীন হাত গুটিয়ে বসে থাকবে না। সেন্ট স্টিফেনে যদি এরা, সরি মাফ করবেন, সেন্ট মার্টিনে যদি এরা ঢুকে যায় আমেরিকা, সেটা চীন বসে দেখবে না, ভারতও বসে বসে দেখবে না, কারণ তাহলে কিন্তু এই গোলার্ধের যে জিও পলিটিক্স, সেটাতে কিন্তু ব্যালেন্স হারানোর একটা বিরাট সম্ভাবনা থাকবে যদি আমেরিকা তার দখল পায়। সেটা আমার মনে হয় না চীনও করবে, এবং ভারতও সেটা চুপচাপ বসে দেখবে না। আর সামরিক বাহিনীও চুপচাপ বসে দেখবে না। তো দেখতে হবে যে ইউনুস এই তিনটে জায়গা থেকে যে প্রেসার আসবে, কাউন্টার প্রেসার, সেটাকে সামলাতে পারবে কিনা। দীপাঞ্জন, আমার এটাই প্রশ্ন যে যদি সেন্ট মার্টিন আইল্যান্ডে আজকে আমেরিকার একটা নৌঘাঁটি তৈরি হয়, তাহলে সেটা ভারতের জন্য কতটা মানে বিপদের কারণ হতে পারে, বা ভারত কতটা সেটাকে ভালোভাবে নিতে পারে? না, ভারত, আমি তো বললাম, ভারত বা চীন কেউই এটাকে ভালোভাবে নেবে না। এটা দেখো, এই বাইডেনের প্রশাসন যে কাজটা শুরু করেছিল, তারপরে এই ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জেতার পর প্রকাশ্যে বলেছিলেন যে তার বিরুদ্ধে বাইডেন নির্বাচনী ক্যাম্পেইনে মাথা গলিয়েছিল, টাকা পয়সা ফান্ডিং করেছিল, এবং ইউনুসের বিরুদ্ধে অত্যন্ত তীব্র কিছু মন্তব্য করেছিলেন, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ইউনুস সামহাও ওটা ম্যানেজ করেছেন। দেখো, এন্ড অফ দ্য ডে আমেরিকাকে বিশ্বাস পৃথিবীর কোন রাষ্ট্রই করে না, কারণ আমেরিকা পৃথিবীর, আমি সবসময় বলি, পৃথিবীর সব থেকে বড় সন্ত্রাসবাদ বা সন্ত্রাসবাদী উৎপাদনকারী রাষ্ট্র। সারা পৃথিবী তার ইতিহাস দেখেছে, বহুবার দেখেছে, সারা পৃথিবী জুড়ে দেখেছে। সেখানে আমেরিকার হঠাৎ করে ভোল পাল্টে গেল, এটা তো খুব স্বাভাবিক। বাইডেন চলে যাবার পরেও ডোনাল্ড ট্রাম্প আসলো, আমেরিকাকে কন্ট্রোল করে কর্পোরেট হাউস।
তারা তো রয়েছে, এবং তারা তাদের যেটা নীতি, বিশেষ করে যে আর্মস লবি, সাংঘাতিক পাওয়ারফুল আমেরিকা, সে আর্মস লবিকে এড়িয়ে ডোনাল্ড ট্রাম্প যেতে পারবেন না, কারণ উনি জানে আর্মস লবিকে এড়িয়ে গেলে তার। এখন দেখা যাক সেটা এইগুলো কোথায় কোন দিকে যায়, তবে এই ভারত চীন রাশিয়া চীন নিয়েই নজর রেখেছে কি হবে। হুম ভারত এবং চীনের জন্য হুম গুরুত্বপূর্ণ। হুম মানে আমরা এবারে দেখলাম দীপাঞ্জন দা যে বাংলাদেশ কিন্তু পাকিস্তানকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করবার ক্ষেত্রে অনুমতি দেয়নি, কিন্তু যদি ভবিষ্যতে কখনো দেয় অনুমতি, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য কতটা বিপদ সেটা? দেখো, আমার মনে হয় না পাকিস্তান আহ, এই মুহূর্তে আর কোন রকম মিস অ্যাডভেঞ্চার করার জায়গায় রয়েছে, হুম কারণ এই সিন্ধু নদীর জল বা ইন্দাস রিভারের জল নিয়ে পাকিস্তান নিজেরা সাংঘাতিক সমস্যায় রয়েছে। হুম এদিকে বালুচিস্তানের অবস্থা দেখতেই পাচ্ছ, যে কোনো দিন স্বাধীনতা পেয়ে যাবে, যে কোনো দিন হুম বিচ্ছিন্ন হয়ে যাবে খাইবার পাখতুনখোয়া এবং পাক অকুপাইড কাশ্মীর। পাকিস্তান হুম এবং যা ক্ষয়ক্ষতি হয়েছে, পাকিস্তান আইএমএফ থেকে $2 বিলিয়ন পেয়েছে। আর ঠিক সেখানে ভারতের অপারেশন সিন্দুরের কয়েক ঘন্টার মধ্যে মোটামুটি যা হিসাব পাওয়া যাচ্ছে $3.8 বিলিয়ন পাকিস্তানের ক্ষতি হয়েছে। হুম সেই জায়গাতে পাকিস্তান নিজেদের সামলাবে না ভারতকে নিয়ে মিস অ্যাডভেঞ্চার করবে, বাংলাদেশে ঘাঁটি দেবে? তো হ্যাঁ, হুম পাকিস্তান যদি ফাইনালি কিছু সেরকম করে, সেটা একটা বিপজ্জনক হবে। তবে পাকিস্তানকে এখন সাপোর্ট কে করবে? চীন করার জায়গা নেই, কারণ চীনের নিজের স্বার্থ বিঘ্নিত হচ্ছে বাংলাদেশে। তো হুম এখানে এটা খুব অদ্ভুত একটা অক্ষের খেলা চলছে, এবং চীন ভারত কাছাকাছি আর এসে যেতে পারে যদি আমেরিকা বাংলাদেশের মধ্যে নাক গলাতে থাকে। দীপানন্দ, এবার আমি একটু পাকিস্তানের প্রসঙ্গে আসি। আপনি একটু আগে একটা কথা বললেন যে সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তান এখন যথেষ্ট বিপদের মধ্যে রয়েছে এবং এই বিষয়টাকে ওয়াটার বম্ব বলে তারা উল্লেখ করেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে কি এই কারণে পাকিস্তানে এখন দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে? তাহলে ভারতের সামনে নতজানু হতেই হবে পাকিস্তানকে, মানে এটা শুধু সময়ের অপেক্ষা? হ্যাঁ, কারণ এখনো তো কিছুই হয়নি। পাকিস্তানের শস্য ভান্ডার হচ্ছে পাঞ্জাব আর সিন্ধ প্রদেশ। হুম বালুচিস্তানে খনিজ রয়েছে, কিন্তু পাকিস্তানের আসল শস্য ভান্ডার হচ্ছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ প্রদেশ। সেই পাঞ্জাব আর সিন্ধ প্রদেশে, পাঞ্জাব আর সিন্ধ প্রদেশ, তারা কিন্তু পাকিস্তানের রাজনীতি প্রশাসনকে নিয়ন্ত্রণ করে। ইত্যাদিরা। তো সেখানে কিন্তু হুম করাচি বলো অথবা খাইবার পাখতুনখোয়া বলো অথবা বলুচিস্তান, সেখানকার প্রতিনিধি তুমি খুঁজে পাবে না পাকিস্তানের হুম প্রশাসনে বা আর্মির উচ্চ মহলে। সবই দেখবে হুম তুমি পশ্চিম পাঞ্জাব, পাকিস্তান পাঞ্জাবের লোক। সেই হুম পাকিস্তান পাঞ্জাব সিন্ধের লোকরা কিন্তু হাতিয়ার উঠিয়েছে এবং পাকিস্তান আর্মিকে গুলি করছে, পাকিস্তানের পুলিশকে গুলি করছে, কারণ তারা হুম বুঝতে পারছে যেটা যদি আরো কিছুদিন চলে, আগামী 5 বছর পাঞ্জাব সিন্ধে একটা ঘাসও হুম গজাবে না। এটা একটা হুম ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ছে। দেখা যাক। এটা দুর্দান্ত একটা সিদ্ধান্ত ছিল ভারত সরকারের, যে সিন্ধু নদী দিয়ে জল আর রক্ত দুটো একসঙ্গে বইতে পারে না, এবং সেটা হুম বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য। বাংলাদেশও রপ্তানি বন্ধ করে দিয়েছে, বোঝা যাচ্ছে বাংলাদেশ এখন কোথায় রয়েছে। হুম দীপাঞ্জন দা, আমরা হুম। দীপাঞ্জন দা, বারবার আমরা দেখেছি যে পাকিস্তান বলেছে যে তারা নাকি কোনো সন্ত্রাসবাদকে নিজেদের মাটিতে প্রশ্রয় দেয় না, অথচ দেখা যাচ্ছে যে যখন লস্কর নেতা হাফিজ সঈদ বলছেন যে আগার তু পানি বন্ধ করেগা ইনশাআল্লাহ হাম তেরি সাঁসে বন্ধ কর দেঙ্গে, ঠিক একই শব্দ, একই শব্দ চয়ন, একই রকম টোন, সেইভাবে সেনাবাহিনীর মুখপাত্র, পাক সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আহমেদ শরীফ চৌধুরী তিনি হুমকি দিচ্ছেন, তুম হামারা পানি বন্ধ কর দোগে তো হাম তুমারা সাঁসে বন্ধ কর দেঙ্গে। তো সেনাবাহিনীর একজন মুখপাত্র এবং একজন সন্ত্রাসবাদী দুজনের একই রকম টোনে কথা, এটা কি এরকম কোনো ইঙ্গিত দিচ্ছে যে কোনো বিষাক্ত গ্যাস প্রয়োগ করে ভারতের ওপর কোনো হামলা করা হবে বা এই ধরনের কিছু? না, দেখো, মানে পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তানের জিহাদিরা তারা কোনো আলাদা কিছু নয়, তারা একসঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে এবং অনেক বছর ধরেই হয়েছে। হুম এখন তুমি যেটা বললে সেই রকম মিস ইউজ করার মধ্যে যদি ওদের সাহস থাকে, আবার বললাম সেই মিস অ্যাডভেঞ্চার, তাহলে ভারত কিন্তু আর পৃথিবীর কোনো রাষ্ট্রের কোনো চাপের পরোয়া করবে না, ঘুরিয়ে দেবে। এবং ইতিহাসের পাতায় বা ভূগোলের পাতায় ভবিষ্যতে ছাত্রছাত্রীদের খুঁজে বার করতে হবে পাকিস্তান বলে রাষ্ট্রটা কোথায় ছিল। একবার হুম সাহস থাকলে তারা সেই মিস অ্যাডভেঞ্চারটা করে দেখুক। ভারত যথাযোগ্য সময়
যথাযথভাবে জবাব দেবে, কারণ ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা অত্যন্ত মজবুত হাতে রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং সেনাবাহিনীর উপর আমাদের সম্পূর্ণ ভরসা রয়েছে, ভারতের জনগণের উপরে ভরসা রয়েছে। ওই 3-4টে তুমি যে নাম বললে, 3 হোক বা 10 হোক বা 30 হোক, এরকম দেশ বিরোধী পঞ্চম বাহিনী ও তাদের সারনেম কিছুই হতে পারে, খার্গে হতে পারে বা ঘোষ হতে পারে, ব্যানার্জি হতে পারে, গান্ধী হতে পারে, তাতে ভারত একটা বিরাট রাষ্ট্র, একটা মহান রাষ্ট্র, তার ক্ষতি করে দেবে পঞ্চম বাহিনী সেটা সম্ভব নয়। তবে হ্যাঁ, মশা না করলেও মশা যদি জীবাণুবাহী হয় তাহলে ওই ডেঙ্গু টেঙ্গু ইত্যাদি হয়, তো সেটা প্রিকশন নেবে ভারত সরকার, সেটা নিয়ে সন্দেহ নেই, আমরা নিশ্চিন্তে রয়েছি। ভারত দীপাঞ্জন, বারবার পাকিস্তান থেকে পরমাণু আক্রমণের হুমকি আসছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, ভারতের পক্ষ থেকে জয়শঙ্করজি তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ভারত মোটেই নতি স্বীকার করবে না। তো ভারত নতি স্বীকার না করার মানে হচ্ছে যে ভারতের কাছে সেই ডিফেন্স সিস্টেমটা রয়েছে। তাহলে ভারত কি তৈরি পারমাণবিক আক্রমণ যদি হয় তাহলে সেটাকে প্রতিরোধ করবার জন্য? 100% ভারত তৈরি। ভারত সেটা ইমপ্লিমেন্ট ততক্ষণ করবে না যতক্ষণ শান্তিতে চলবে, এবং সেটা দেখা গেছে, দেখিয়ে দিয়েছে ভারত। নিয়ন্ত্রিত ভাবে সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করা বা কাউন্টার টেরোরিজম, বাড়িতে থেকে ওয়ারফেয়ার যুদ্ধ বলি না, এটা কাউন্টার টেরোরিজম অপারেশন, সেটা করে দেখি। পাকিস্তান যদি ইনভাইট করে তাহলে পাকিস্তান বুঝবে, সেটা তো আমি বললাম, ইতিহাস আর ভূগোলের মানচিত্র থেকে মুছে যাবে পাকিস্তান একবার করি। জয়শঙ্করজি আরেকটা কথাও বলেছেন যে পেহেলগাঁও কাণ্ডের নেপথ্যে আসিম মুনিরের চরমপন্থী ধর্মনীতি, এবং যখন সেখানে আমেরিকা নাক গলাতে গেছে, যখন বলতে গেছে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা বড় যুদ্ধ হতে চলেছিল, প্রচুর লোক মারা যেতে পারতো, আমেরিকা সেটাকে বন্ধ করে দিয়েছে, সেখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে জয়শঙ্করজি জানিয়েছেন যে ভারত ও পাকিস্তান নিয়ে আমেরিকার কোনো দাবি তারা খারিজ করে দিচ্ছেন, মানছেন না। তাহলে কি এটা আমেরিকাকেও স্পষ্টভাবে একটা বার্তা দেওয়া হলো, এবং পাকিস্তানকেও? কি মনে হয় আপনার? হ্যাঁ, সেটা তো নিঃসন্দেহে। ভারত, আমি তো বললাম, ভারত এখন বিশ্বগুরুর পর্যায়ে চলে গেছে। ভারতের সঙ্গে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলো রয়েছে। আমেরিকাই পৃথিবীর একমাত্র রাষ্ট্র নয়, এটা আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের একটা ইনসিকিউরিটি কাজ করছে। এতদিন উনি যে দেখিয়ে এসেছেন যে আমি পৃথিবীর 1 নম্বর ব্যক্তি, দ্য ফার্স্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, সেটা আর নেই। এটা উনি নিজেও বুঝতে পেরেছেন। সমস্যাটা আমাদের আমেরিকা, পাকিস্তান, চীন নিয়ে নয়, সমস্যাটা ভারতের পক্ষে। এই যে কংগ্রেসের মুখপাত্র রয়েছেন অত্যন্ত সিনিয়র রাজনীতিবিদ, রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি যে বলে উল্লেখ করছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। হোয়াট ইজ জে? পৃথ্বীরাজ চৌহানকে যখন হারিয়েছিল সে জয়চাঁদ, বিশ্বাসঘাতক জয়চাঁদ, যে আর জয়শঙ্করের যে মিলিয়ে উনি যে বলছেন, এর থেকে বড় ঘৃণ্য দেশদ্রোহী কাজ তো কিছু হয় না। পাকিস্তানে আমার মনে হয় না আসিম মুনিরকে নিয়ে পাকিস্তানের জনগণ প্রকাশ্যে কোনো রাজনীতিবিদ বা সাংসদ এই সমস্ত বক্তব্য রাখে। ভারতের এই সমস্ত জয়রাম রমেশের মতো যারা আধা জিহাদি রয়েছে, মানসিকভাবে জিহাদি, তারা এইসব বলছেন। তো যেরকম ভারতের সঙ্গে মিসঅ্যাডভেঞ্চার করলে পাকিস্তানকে মুছে দেওয়া যাবে, এই যে ভারতের ভেতরে যে জিহাদিরা রয়েছে, ফিফথ কলাম পঞ্চম বাহিনী, তাদেরও মুছে দেওয়া হবে। সেটা সামরিক শক্তি দিয়ে নয়, গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতের মানুষ তাদের মুছে দিয়েছে, আরো মুছে দেবে, তাদের একদমই অবান্তর এবং অপ্রাসঙ্গিক করে দেবে। একটা শেষ প্রশ্ন করবো দীপাঞ্জন দা, সেটা হচ্ছে যে ইকোনমিক টাইমস এর একটা প্রতিবেদন অনুযায়ী এবার দেশীয় পদ্ধতিতে S-400 ভারত বানাচ্ছে, এবং প্রজেক্ট কুশার আওতায় BEL বা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের কাঁধে দায়িত্ব গিয়েছে, এবং আগামী 12 থেকে 18 মাসের মধ্যে প্রাথমিকভাবে এই অস্ত্র তৈরি হয়ে যাবে, তারপর 36 মাস পর্যন্ত ট্রায়াল চলবে। এইটা যদি সত্যি সত্যি হয় তাহলে তো ভারতের হাতে প্রতিরোধ ব্যবস্থা আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে, এবং সেক্ষেত্রে অনেকটা বেশি নিজেদের খরচাও বাড়ছে, তাই নয় কি? হ্যাঁ, তো মেক ইন ইন্ডিয়া যখন শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তখন এই সমস্ত যে বালুখিল্য রাজনীতিবিদরা রয়েছেন তারা তো অনেক লাফালাফি করেছিল, এবং দেখা যাচ্ছে যে মেক ইন ইন্ডিয়া আমাদের কতটা কাজে এসেছে। এই ব্রহ্মস বলুন, এই ব্রহ্মস করার জন্য এখন 17টা দেশ লাইন লাগিয়েছে, এবং ভারতের মধ্যে সেই আধিপত্য এসে গেছে। ভারত বলেছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে প্রথমে আসবে তাকে দেব, এবং 17টা বড় বড় রাষ্ট্র তারা লাইন লাগিয়ে রয়েছে।
এবং যেমন তুমি S-400 এর কথা বলছো, ঠিক সেরকমই ভার্গবাস্ত্রেরও ট্রায়াল শুরু হয়েছে উড়িষ্যার বালেশ্বরের চাঁদিপুর রেঞ্জে, এবং সাকসেসফুল ট্রায়াল হয়েছে ভার্গবাস্ত্র। আমাদের অনেক কিছু এখনো আস্তিনের ভেতরে লুকানো আছে, সেটা আমরা করবো। এবং আমার মনে হয় 2027-এর মধ্যে ভারত সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে ভারতের নিরাপত্তার জন্য। আমার মনে হয় না 2027-28-এর পরে ভারতবর্ষকে বাইরে থেকে কোনো কিছু প্রকিওর করতে হবে। এবং আমরা সেটা দেখেওছি যে ভারত মেক ইন ইন্ডিয়ার জন্য অস্ত্রের বাজারে, বিশ্বের অস্ত্রের বাজারে ভারত এখনই 24-28 হাজার কোটি টাকার রফতানি করছে, এবং যেটা টার্গেট 2027-28 অর্থবর্ষে 50,000 কোটি টাকার রফতানি করবে। তার মানে ভারত নিজের ডিফেন্সটা মজবুত রেখে তারপরই রফতানি করছে। আমরা আশা তো করতেই পারি। তো ভারত সঠিক জায়গা রয়েছে, ভারতের অর্থনীতি সঠিক জায়গা রয়েছে, ভারতের মানুষ ভারতের রাষ্ট্রের সঙ্গে, সরকারের সঙ্গে রয়েছে। ওইরকম কিছু দেশদ্রোহী রয়েছে জয়রাম রমেশদের মতো, যারা এই সমস্ত প্রশ্ন করে, এই সমস্ত কথা বলে। তো ঠিক আছে, তারা বলুক, সেটা ভারতের মানুষ বুঝে নেবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতেই বুঝে নেবে।